ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং ইতিহাস সাবজেক্টটি মাইনর পেপার হিসেবে রয়েছে এবং তোমাদের এখানে দুটি পেপার পড়তে হবে, MN5 এবং MN6। MN5 সুলতানি যুগের ইতিহাস এবং MN6 মুঘল যুগের ইতিহাস। তাই এই MN6 পেপারটির যে সিলেবাস সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে এবং আলোচনার পর এর যে সাজেশন 2026-এর যে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের যে সাজেশন সেটিও তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো আজকে আলোচনার বিষয়কে একবার একটু বোর্ডে দেখে নিই। দেখো MN6, এই MN6 এর সাজেশন 2026 এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তবে তার আগে একটু সিলেবাসটা দেখে নিই যে সিলেবাসে কি রয়েছে। দেখো ভারতের ইতিহাস, তা ভারতের ইতিহাস কোন অংশটা আমাদেরকে পড়তে হচ্ছে? 1526 থেকে 1605। 1526-এ বাবর ভারতবর্ষে আসেন, 1526-এ পানিপথের যুদ্ধ করেন এবং ভারতে তিনি সাম্রাজ্য স্থাপন করেন। ভারতে তার মুঘল যুগের সূচনা হয় এক কথায় 1526 সালে। আর 1605-এ আকবর মারা যান। তা আকবর পর্যন্ত কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে, অর্থাৎ মুঘল যুগের সমস্ত মুঘল পিরিয়ডটা আমাদের পড়তে হচ্ছে না। মুঘল যুগের দুটো ভাগে ভাগ করে, মানে আকবর পর্যন্ত আর আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত আরেকটা অংশ রয়েছে। এই দুটো অংশের মধ্যে আমরা শুধুমাত্র আকবর পর্যন্তই পড়বো, অর্থাৎ বাবর থেকে আকবর পর্যন্ত আমরা পড়বো এই মুঘল যুগের ইতিহাসে। সময়টা 1526 থেকে 1605। 1526-এর আগে ছিল সুলতানি যুগ, যেটা 1206 থেকে শুরু হয়েছে। তা সেটা তোমাদের কিন্তু MN5 পেপারে পড়তে হচ্ছে। এবং MN5 পেপারের যে সিলেবাস সাজেশন তা আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবে। তা দেখো এই মুঘল যুগের উপরে তোমাদের 75 নম্বরের পরীক্ষা দিতে হবে, যেখানে 20 নম্বরের প্রশ্ন দুটি থাকবে 40 নম্বর, 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 20 নম্বর, এবং 5 নম্বরের প্রশ্ন তিনটি লিখতে হবে 15 নম্বর। 75 নম্বরের পরীক্ষা। এখন এই মুঘল যুগের উপরে যে সিলেবাসটা রয়েছে একবার একটু দেখে নাও। মাত্র এই 5টি ইউনিট রয়েছে বা অধ্যায়। এই 5টি ইউনিটকে যদি একটু ভালো করে বোঝো তোমরা সিলেবাসটা একেবারে স্বচ্ছ ধারণা হয়ে যাবে। MN5 এ সুলতানি যুগের ইতিহাসে তোমরা দেখেছো যে সেখানে 4টি ইউনিট ছিল, কিন্তু MN5 এ 6-এ মুঘল যুগের ইতিহাসের উপরে রয়েছে 5টি টপিক। তো এখানে প্রথম টপিক দেখো রয়েছে বা অধ্যায় সাহিত্যিক উপাদান। এটা সুলতানি যুগের বা MN5-এও কিন্তু ছিল। সাহিত্যিক উপাদান বলতে মুঘল যুগে যে সমস্ত সাহিত্য রচনা করা হয়েছে, যে সমস্ত ঐতিহাসিকরা সেই সময় একাধিক গ্রন্থ লিখেছেন, সেগুলো ইতিহাসের উপাদান, সেগুলো থেকে আমরা ইতিহাস জানতে পারি। এই সাহিত্যিক উপাদানের উপরে ডিটেলস জানতে হবে তোমাদের। যেমন মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। তা তিনি আবুল ফজল লেখা যে সমস্ত গ্রন্থ আইনি আকবরী বা আকবরনামা, সেগুলো বা ঐতিহাসিক হিসাবে আবুল ফজল এর যে কৃতিত্ব, বদায়নী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আবার অন্যান্য যে সমস্ত ঐতিহাসিকরা রয়েছেন, বিদেশি যে সমস্ত ঐতিহাসিকরা বা লেখক পর্যটকরা ভারতবর্ষে আসেন মুঘল যুগে, তারাও একাধিক রচনা লিখেছিলেন, যেমন ট্যাভার নিয়ে, বার্ন নিয়ে, তাদের রচনাও আমাদেরকে জানতে হবে। আবার মুঘল যুগের উপরে অনেক ইতিহাস গবেষণা হয়েছে বর্তমানকালে। আধুনিক কালের অনেক ঐতিহাসিকরাও কিন্তু মুঘল যুগের প্রকৃতি নির্ণয় করেছেন, যে মুঘল রাষ্ট্রটা কেমন ছিল, এটা আলিগড় ঐতিহাসিকরা করেছেন। তা মুঘল রাষ্ট্রের প্রকৃতি আমাদেরকে জানতে হবে। এই সবকিছু এই অংশে সাহিত্যিক উপাদানের এই অধ্যায়। এরপরে 2 আছে দেখো মুঘল শাসন প্রতিষ্ঠা। তা মুঘল শাসন প্রতিষ্ঠা কে করছেন? বাবর, 1526-এর প্রথম পানিপথের ভিতর দিয়ে। এরপরে তিনি খানুয়ার যুদ্ধ করছেন পরের বছর, তারপরে ঘরঘরার যুদ্ধ করছেন এবং বাবর মারা যাচ্ছেন। হুমায়ুন, তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসছেন। হুমায়ুন সিংহাসনে বসার পর কিছুদিনের মধ্যেই বিহারের অধিপতি শের খা বা শের শাহের সাথে তার বিরোধ বাঁধছে, অর্থাৎ আফগানদের সাথে। শের শাহ আফগান জাতিতে আফগান, আর মুঘলদের মধ্যে, হুমায়ুন ছিলেন মুঘল, তা মুঘল আফগানদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলে। এই দ্বন্দ্বের টাইমটা অনেকটাই 1526 থেকে একেবারে সেই 56 পর্যন্ত, দ্বিতীয় পানিপথ পর্যন্ত, এবং 1556 বলতে এখানে আমরা আকবর পর্যন্ত ধরবো। 1556-এর পরে আকবর ক্ষমতায় আসেন। তা একেবারে বাবর থেকে আকবর পর্যন্ত এই মাঝখানের এই সময়টা 1526 থেকে 56 মুঘল আফগানদের মধ্যে যুদ্ধ হয়, একাধিকবার দ্বন্দ্ব হয়, এবং এই দ্বন্দ্বের ইতিহাস আমাদেরকে এর পাশাপাশি পড়তে হবে। শের শাহ ক্ষমতায় আসছেন এই হুমায়ুনকে হটিয়ে। শের শাহ তার 5 বছরের রাজত্বকালে একাধিক সংস্কার পরিকল্পনা করেন, সেগুলো জানতে হবে। এরপরে আকবর আসছেন ক্ষমতায় দ্বিতীয় পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে। তা আকবরের অংশটা দেখো রয়েছে 3 নম্বর মডিউলে, আকবরের যুগ। অর্থাৎ আকবরের সময় মুঘল শাসন কিভাবে প্রতিষ্ঠিত হলো,
কিভাবে সেটার সংহতি সুদৃঢ় হলো, ভারতবর্ষে মুঘল শাসন কিভাবে বিস্তার লাভ করলো আকবরের সময়, অর্থাৎ আকবরের যে সাম্রাজ্য বিস্তার নীতিটা কেমন ছিল, তিনি কিভাবে মুঘল সাম্রাজ্যের যে আঞ্চলিক সম্প্রসারণ সেটা ঘটিয়েছিলেন। এক কথায় আকবরের যে সাম্রাজ্য বিস্তার নীতি সেটা আমাদেরকে কিন্তু এই আকবরের যুগে পড়তে হবে। এবং আকবরের যে উত্তর পশ্চিম সীমান্ত নীতি, আকবর বিভিন্ন যুদ্ধ করেছিলেন ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক রাজাদের সাথে, যেমন চাঁদ বিবি, দুর্গাবতী, রানী দুর্গাবতী, মেবারের রানা প্রতাপ সিং। তা এই সমস্ত রাজা বা রানীদের উপরেও আমাদের যেমন জানতে হয়, এবং আকবরের সাথে এই সমস্ত রাজ্যগুলোর যে সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে। আবার এই অংশেই আকবর তার এই রাজনৈতিক আধিপত্য বিস্তারের সময় তিনি কিন্তু রাজপুতদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন, যেটা তার এই ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার নীতির একটা প্রধান অস্ত্র বা হাতিয়ার ছিল এই আকবরের রাজপুত নীতি। তা আকবরের রাজপুত নীতিটা সম্পর্কে আমাদের খুব ভালো জানতে হবে, এবং তোমাদের এবার আকবরের রাজপুত নীতির উপর 20 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। তো এই আকবর সম্পর্কে আমাদের জানতে হবে, বিশেষ করে আকবরের রাজনৈতিক কার্যকলাপের উপরে খুব ভালো করে জানতে হবে। এরপরে দেখো রয়েছে সমাজ অর্থনীতি, অর্থাৎ মুঘল যুগের সমাজ কেমন ছিল, সমাজে দরিদ্র, কৃষক, শ্রমিক এদের অবস্থান কেমন ছিল, জমিদারদের অবস্থান কেমন ছিল, সবকিছু সমাজের যে কাঠামোটা কেমন ছিল, এক কথায় শ্রেণী বিন্যাস সেটা জানতে হবে। মুঘল যুগের অর্থনীতি জানতে হবে, মুঘল যুগের যে আভ্যন্তরীণ বাণিজ্য, বহির্বাণিজ্য, ভারত মহাসাগরে যে বাণিজ্য হতো সেগুলো জানতে হবে। মুঘল যুগের যে বিভিন্ন কৃষিজ উৎপাদনগুলো হতো, বিভিন্ন প্রধান প্রধান যে কৃষিজ ফসল সেগুলো জানতে হবে। এবং মুঘল যুগের যেগুলো অকৃষি ফসল, কৃষির বাইরে যেগুলো অকৃষি ফসল, মুঘল যুগের প্রযুক্তিবিদ্যা, মুঘল যুগের মুদ্রা ব্যবস্থা, মুঘল যুগের ব্যাংকিং ব্যবস্থা, এই অর্থনীতির মধ্যে আমাদেরকে জানতে হবে। এবার আসছে মুঘল যুগের ধর্ম। তা মুঘল যুগের ধর্ম, এখানে সুফি মতবাদ মুঘল যুগে কিন্তু অনেকটাই বিস্তার লাভ করে, ভক্তি আন্দোলন অনেকটা বিস্তার লাভ করে। এর আগে যেটা সুলতানি যুগ ছিল, সুলতানি যুগেই সুফিবাদ এবং ভক্তিবাদের উত্থান। পরবর্তীকালে অর্থাৎ 320 বছর পর যখন মুঘল যুগ শুরু হচ্ছে, সেখানেও কিন্তু এই দুই ধর্মের প্রভাব থাকছে, এবং তাদের যে সমস্ত কার্যকলাপ, বৈশিষ্ট্য, তাদের আন্দোলনের ধর্মের যে সমস্ত দিকগুলো রয়েছে আমাদেরকে এই অংশে পড়তে হবে, মুঘল যুগের ধর্মের অংশে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এখানে রয়েছে, সেটি হচ্ছে যে আকবর নিজেই একটা ধর্ম চালু করেছিলেন, যাকে আমরা বলি আকবরের ধর্ম, যার আরেক নাম দিন ই ইলাহি। তাই আকবরের এই ধর্ম খুব ভালো করে পড়তে হবে, এটা খুব বড় একটা প্রশ্ন এই অংশে কিন্তু রয়েছে, আকবরের ধর্ম এবং সুফিবাদ, ভক্তিবাদ। সংস্কৃতি, অর্থাৎ মুঘল যুগের যে সংস্কৃতি, শিল্পকলা, স্থাপত্য, আমরা জানি মুঘল যুগে অনেক কিছু তৈরি হয়, অনেক স্থাপত্য তৈরি হয়, যেমন শাহজাহান তাজমহল বানিয়েছিলেন, আকবর বানিয়েছিলেন ফতেপুর সিক্রির পঞ্চমহল, ইবাদত খানা, আরো অনেক কিছু, লালকেল্লা, লাল দুর্গ, অনেক কিছু বানিয়েছিলেন, শেরশাহ বানিয়েছিলেন লোটাসগড় দুর্গ, পুরানা কিল্লা। তা এই সমস্ত যে স্থাপত্য কলা, তার বৈশিষ্ট্য কি, এবং সেই স্থাপত্য কলার সম্পর্কে স্বচ্ছ ক্লিয়ার ধারণা আমাদেরকে এখানে রাখতে হবে এই সংস্কৃতি অংশে। তাহলে মুঘল যুগের সিলেবাসটা কি রয়েছে যদি দেখি, প্রথমে রয়েছে সাহিত্যিক উপাদান, তারপরে রয়েছে মুঘল শাসন প্রতিষ্ঠা। এই অংশে আমরা পড়ব 3 জন ব্যক্তি সম্পর্কে। এক বাবর, বাবর ভারতবর্ষে আসছেন এবং ভারতবর্ষে আক্রমণ করে এদের দখল করছেন, এর গুরুত্বটা কি। তার পড়বো আমরা তার পুত্র হুমায়ুন সম্পর্কে পড়বো, এবং তারপরে যে শেরশাহ, এক আফগান সেনাপতি, তিনি ক্ষমতা দখল করছেন, এই শেরশাহ সম্পর্কে আমরা জানবো। বাবর, হুমায়ুন এবং শেরশাহ 3 জন সম্পর্কে আমরা 2 নম্বর মডিউলে পড়বো। এবার 3 নম্বরে দেখো রয়েছে আকবর যুগ। আকবরের যুগে আমরা আকবরের যে সাম্রাজ্য বিস্তার নীতি, আকবরের রাজপুত নীতি, আকবরের সময়ে যে উত্তর পশ্চিম সীমান্ত নীতি, এবং এখানে মুঘল আফগান দ্বন্দ্ব আমাদেরকে জানতে হবে। এরপরে রয়েছে সমাজ অর্থনীতি, মুঘল যুগের সমাজ কাঠামো কেমন, অর্থনীতি বলতে মুঘল যুগের কৃষি ব্যবস্থা, অকৃষি ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তিবিদ্যা, মুদ্রা ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা মুঘল যুগের, এগুলো আমাদেরকে জানতে হবে। বাণিজ্য, অন্তর্দেশীয় বাণিজ্য, বহির্বাণিজ্য, সমুদ্র বাণিজ্য, ভারত মহাসাগরীয় বাণিজ্য, এগুলো সবই অর্থনীতির অংশে। আর ধর্ম সংস্কৃতি, ধর্ম বলতে এখানে আকবরের ধর্ম, সুফিবাদ, ভক্তিবাদ। আর সংস্কৃতি বলতে শিল্পকলার যে বিকাশ হয় মুঘল যুগে, সেই অংশটা। তো দেখো এই ছিল তোমাদের সিলেবাস। এই 5টি ইউনিট যদি একটু মাথায় রাখো তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে সিলেবাসে কি রয়েছে। এই সিলেবাসের উপরে এই MN6 এর মুঘল যুগের উপরে 2026-এর যে সাজেশন, সেই সাজেশন এবার আমরা সেই অংশে আসবো। এবং এখানে একটু বলে রাখি যে সাজেশনের যে সমস্ত প্রশ্ন আছে, 20 নম্বরের 8টি প্রশ্ন আমি রেখেছি,
10 নম্বরের জন্য 8টি প্রশ্ন রেখেছি, আর 5 নম্বরের জন্য 10টি প্রশ্ন রেখেছি। এগুলোর মধ্যেই তোমরা সব প্রশ্ন কমন পাবে, অর্থাৎ 75 নম্বর কমন পেয়ে যাবে। এবং এখানে এই যে 5 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার সব প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। 10 নম্বরের সব প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং 20 নম্বরের প্রায় অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর দেওয়া আছে। বাকিগুলো আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্ট পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা ইউটিউবে যদি প্রশ্নগুলো বাংলায় লিখে সার্চ করো, যেমন আকবরের ধর্মনীতি, আকবরের রাজপুত নীতি, এই কথাটুকু লিখলেই আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমাদের যে আরেকটি পেপার রয়েছে MN5, সেই পেপারেরও কিন্তু সিলেবাস, তার সাজেশন, তার অ্যান্সার সবই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তারও লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমরা এবার অন স্কেল রেকর্ডের মাধ্যমে MN6 পেপারের যে সাজেশন সেটা একবার দেখে নেব। CU 6 সেমিস্টার হিস্ট্রি মাইনর MN6 সাজেশন 2026 গ্রুপ এ, মার্কস 20, 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন আসবে, তার জন্য 8টি প্রশ্ন দেখবে। বাবরের ভারত আক্রমণের তাৎপর্য, পরটি শেরশাহের প্রশাসনিক সংস্কার, পরটি আকবরের রাজপুত নীতি পর্যালোচনা করুন, পরটি মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য ও বিবর্তন, পরটি 1526 থেকে 56 মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দিন, পরটি আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি বা আঞ্চলিক সম্প্রসারণ, এবং পরটি রয়েছে দেখো ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করুন। এই 7টি প্রশ্ন করলে এই 7টি প্রশ্নের মধ্যে তোমরা 20 নম্বরে 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া দেখো আরেকটি প্রশ্ন এখানে রয়েছে আকবরের ধর্মনীতির বিবর্তন ও বৈশিষ্ট্য। এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটি 10 নম্বরেও আসতে পারে, 20 নম্বরেও কিন্তু আসতে পারে। এরপরে দেখো 10 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, 10 নম্বরের 2টো প্রশ্ন পরীক্ষা লিখতে হবে, 4টি প্রশ্ন আসে, তার জন্য কয়েকটি প্রশ্ন এখানে দেখবে। এখানে 6টি প্রশ্ন রয়েছে 10 নম্বরের জন্য, সেই 6টি প্রশ্ন একবার দেখে নাও। মুঘল যুগে প্রধান প্রধান কৃষিজ উৎপাদনের বর্ণনা দাও, পরটি মুঘল আমলে অন্তর্দেশীয় বাণিজ্যের বিবরণ দাও, পরটি মুঘল রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণে আলিগড় ঐতিহাসিকদের বক্তব্য। এই প্রশ্নটা 20 নম্বরেরও আসতে পারে। আকবরের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা, বিশেষ করে জাপ্তি প্রথা, পরটি মুঘল যুগে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য, এবং শেষ প্রশ্ন মুঘল আমলের সমুদ্র বাণিজ্য ও বাণিজ্য পথের বর্ণনা দাও। এই 6টি প্রশ্নে করলে তোমরা 10 নম্বরে 2টো প্রশ্ন কমন পাবে। এছাড়া আরও 2টি প্রশ্ন আমি এখানে এক্সট্রা রেখেছি, দেখে নাও। মুঘল আমলের প্রযুক্তিবিদ্যা বা আসতে পারে মুঘল যুগের মুদ্রা ব্যবস্থা, আরেকটি রয়েছে মুঘল আমলের ব্যাংকিং ব্যবস্থা। এই মুদ্রা ব্যবস্থা, প্রযুক্তিবিদ্যা, ব্যাংকিং ব্যবস্থা এগুলো 10-এ না এলেও কিন্তু 5-এও আসতে পারে। গ্রুপ সি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন আসে। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখো টপ 10 টিকা, মানে 10টি 5 নম্বরের টিকা আমি এখানে রেখেছি। প্রথম প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ ও খানুয়ার যুদ্ধের তুলনামূলক আলোচনা বা গুরুত্ব। বদায়ুনি কেন আকবরকে সমালোচনা করেন? আকবরের সাথে উলেমাদের বিরোধের কারণ। মানসবদার ও জায়গিরদারের পার্থক্য। খালিশা, জায়গির ও পায়বাকি। জাট ও সওয়ার। কবুলিয়াত ও পাট্টা। দিনী ইলাহি। সুরাট বন্দরের গুরুত্ব। এবং শেষ প্রশ্ন, চিস্তি সিলসিলা। দেখো এই 10টি প্রশ্ন তোমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে এই 10টি প্রশ্নই পড়বে, এবং সাথে আরও 3টি প্রশ্ন আমি এখানে এক্সট্রা রেখেছি। জমিদার শ্রেণী, মুঘল আমলের কারখানা, খুদকস্ত ও পাইকস্ত। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্কে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।